আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই অনুষ্ঠানে দেয়া বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিনীদের বিরোধী অবস্থান এবং বাঙালি নিধনে সে সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রসঙ্গ তুলে ধরে নেটিজেনরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দাবি করে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময় বাণিজ্য চুক্তির নামে দাসখত দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে অনেকে অভিযোগ করেছেন, সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। সামাজিক মাধ্যমের এমন সমালোচনার পাশাপাশি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। একটি সূত্র বলছে, কূটনৈতিক পাড়ায় ও মার্কিন দূতাবাসের এমন অনুষ্ঠান এবং সেখানে একেবারে সিলেক্টেড কারা উপস্থিত ছিলেন সেসব নিয়ে বেশ আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বিষয়টি তুলে ধরেছিলেন। এছাড়া আরো একটি দেশের দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 4 জুলাই আমেরিকান দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বেন্টি ক্রিস্টেনসেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্টারি ককাস অন বাংলাদেশ ইউএসএ রিলেশনশিপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কো চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ককাসের কার্যনির্বাহী কমিটিতে থাকা জামাতে ইসলামের 2 প্রতিনিধি সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং মার্দিয়া মমতাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল দাবি করেছেন, বাংলাদেশ আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ সমালোচিত হচ্ছে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে তৎকালীন মার্কিন সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিপক্ষে ছিল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা তখন পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে ছিল। এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঠেকাতে 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। রাজনৈতিক মহলে আলোচনা হলো, ডেপুটি স্পিকার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মার্কিনীদের সেই ভূমিকার কথা তুলে না ধরে বলেছেন, মার্কিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশের কথা। ডেপুটি স্পিকার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত আয়োজনে সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে। রাজনীতিবিদরা মনে করেন, এভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খণ্ডিত অংশ তুলে ধরে বিএনপির শীর্ষ নেতারা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার শামিল। 1971 সালের 21 ও 22 জুন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নিরস্ত্র বাঙালি হত্যায় আমেরিকার অস্ত্র ব্যবহারের খবর প্রকাশিত হয়। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র সুন্দরবন ও পদ্মা নামক 2টি অস্ত্রের জাহাজ পাকিস্তানে প্রেরণ করে। 28 জুন মার্কিন সরকারের পক্ষে পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসার চার্লস ব্রে 1-2 মাসের মধ্যে পাকিস্তানে আরো 4 থেকে 5টি সমরাস্ত্র জাহাজ পাঠানোর ঘোষণা দেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে হেনরি কিসিঞ্জার মার্কিন সরকারের পক্ষ থেকে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাহায্য দান থেকে বিরত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন। এক পর্যায়ে ভারতকে হুমকি প্রদান করে এই বলে যে, ভারত বাঙালি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করলে
চীন পাকিস্তানের পক্ষে আমেরিকা ভারত আক্রমণ করতে পারে। সেই সঙ্গে হেনরি কিসিঞ্জার ভারতকে স্মরণ করিয়ে বলেন, 1962 সালে চীন ভারত সীমান্তে সংঘর্ষের পর সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে যে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করা সম্ভব হবে না। এই কাজগুলোর মূল উদ্দেশ্য ছিল ভারতকে বাংলাদেশ স্বাধীনতায় সহায়তা করা থেকে বিরত রাখা। 1971 সালের 11 ডিসেম্বর পুনরায় কিসিঞ্জার রাশিয়ান প্রতিনিধি ভোয়েন্টেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 12 ডিসেম্বরের মধ্যে ভারতকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে রাজি করাতে না পারলে আমেরিকা নিজেই সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। 1972 সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করেছিলেন। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের জীবদ্দশায় আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। শেখ মুজিবের মৃত্যুর পর 25 আগস্ট 1975 যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 1972 সালে খাদ্য সাহায্যের আবেদন করলে মার্কিন পররাষ্ট্র সচিব উইলিয়াম রজার্স খাদ্য সাহায্যের বিনিময়ে 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার শর্ত আরোপ করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সমাজতান্ত্রিক কিউবাতে চটের থলি রপ্তানির চুক্তি করলে মার্কিন হস্তক্ষেপে তা বন্ধ করতে হয়েছিল। এর বিনিময়ে আমেরিকা বাংলাদেশের ঘাড়ের উপর চাপিয়ে দেয় PL 480 নামের ঋণ সাহায্যের জোয়াল। এসব তথ্য তুলে ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। যুদ্ধবাজ এবং মানবতা বিরোধী সেই মার্কিনীরা আজ বাংলাদেশের বড় আপনজন কিভাবে? ডেপুটি স্পিকারের বক্তব্যের পাশাপাশি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য সমালোচিত হচ্ছে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওই অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। সমালোচকরা বলেছেন, 1971 সালের পর 1975 সালে বাংলাদেশে মার্কিন প্রশাসনের ভূমিকা ছিল ন্যাক্কারজনক এবং ঐতিহাসিক নানা দলিল থেকে এগুলো প্রমাণিত। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। সবশেষ ইউনুসের আমলে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের পায়ে দীর্ঘদিনের দাসত্বের শিকল পরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই চুক্তি নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কথাই বলা হয়নি। এমন পরিস্থিতিতে জামাতের নেতা কিভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছেন সেটি নিয়ে নেটিজেনরা ব্যাপক প্রশ্ন তুলেছেন। ইসলামী ঘরানার অনেকে অভিযোগ করেছেন, ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার সহ জামাত ও এনসিপি নেতারা। আর উল্টো পাশে ডেপুটি স্পিকার, বিএনপি ও জামাতের নেতারা খামেনির হত্যাকারীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। বাংলাদেশের যারা ইরানের উপর নৃশংস হামলার বিরোধী, তারা এ ধরনের প্রচারে সরব ছিলেন। জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের অনুষ্ঠান করতে দেয় অনেকে সামাজিক মাধ্যমে বিএনপি সরকারের সমালোচনাও করেছেন। ফেসবুক পোস্টে অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা? তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তির মাধ্যমে আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। সরকার তার খাতায় একটি বড় অপরাধ যোগ করলো। তবে সেটি কি ধরনের অপরাধ সেটির ব্যাখ্যা আনু মোহাম্মদ দেননি। শুধু সামাজিক মাধ্যমের আলোচনায় নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তারা মনে করে বর্তমান বিএনপি সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। এই অনুষ্ঠানের সমালোচনা করে রোববার বিবৃতি দেয় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যেখানে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনের সই রয়েছে। দেশের 13টি রাজনৈতিক দল নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের যাত্রা শুরু হয় গত এপ্রিলে।
আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিল তারা। এবার সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে জোটের তরফে যে বিবৃতি এসেছে সেখানেও সেই চুক্তির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর গোলামি চুক্তি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূ রাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করাকে সংগঠনটি উদ্বেগজনক মনে করে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিজেদের দূতাবাসে না করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার অনুমতি পেয়েছে। আলাদা এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ও সংসদের বিরোধী দল অত্যন্ত নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রের তাবেদারি করছে। এর চলন্ত প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে তারা সোমবার বিক্ষোভ সমাবেশ করবে। বিকাল ৫টায় পুরানা পল্টন মোড়ে হবে এই সমাবেশ। বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়াটা মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। এদিকে বিষয়টি নিয়ে কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে চলমান ইরান আমেরিকার সংঘাতের মধ্যে এবং তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশে আমেরিকার এই ধরনের শোডাউন কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ৫ই জুলাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। একটি সূত্র বলছে, এই বৈঠকে জাতীয় সংসদে অনুষ্ঠানের কথা তুলে ধরে ইরান ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে বাংলাদেশের নীতি কি তা ইরানের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ৬০ দিন পার হওয়ার পর হরমুজ প্রণালীতে বন্ধু কয়েকটি দেশ ছাড়া বাকিদের উপর মালামাল পরিবহনের জন্য চার্জ ধার্য করবে। ইরান যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের সাথে ইরানের দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমাদের মধ্যে ভীষণ রকম অস্থিরতা বিরাজ করছে। জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তাদের কারো মুখে হাসি নেই। জামাতের প্রায় সব নেতা, সেটা জামাতের সভাপতি ধরেন, সহসভাপতি ধরেন, যেগুলোকে তারা আমির বলেন, নায়েবে আমির বলেন, তাদের চেহারা ছোট দেখেন। জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তাকে দেখেন। জামাতের সেলিম উদ্দিন সাহেব আছেন, হামিদুর রহমান আজাদ আছেন, ডক্টর মাসুদ আছেন। তো তাদের চেহারা সুরতের বাইরে জামাতে গত ২ বছরে যে সমস্ত লোককে সামনে এনেছে, সেটা আমি নাম বললাম না, আপনারা জানেন যে এই মুখগুলো, চেহারাগুলো আমরা কখনো দেখিনি। তাদের কারোরই মুখে ন্যূনতম হাসি নেই এবং তারা যে সকল কথাবার্তা বলছেন, সে সকল কথাবার্তার মধ্যে ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। এবারে তাদের যে সকল প্রক্সি সংগঠন রয়েছে, যেমন প্রেস ক্লাবে কিছু সংগঠন সেই আওয়ামী লীগ জমানাতে তারা অনুষ্ঠান করতেন, অদ্ভুত অদ্ভুত নাম,
আমি এগুলো বলে কাউকে ছোট করব না, এর কারণে প্রায় সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক, মানে সামাজিক সম্পর্ক ছিল। তাদেরকে রাস্তায় দেখি, কারো মুখে হাসি নেই। তাদের আরো অনেক প্রক্সি টিম ছিল, এখনো আছে, যে প্রক্সি টিমের একটা অংশ বিএনপির সঙ্গে ছিল, প্রক্সি টিমের একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে ছিল এবং আছে, বিএনপির সঙ্গে ছিল এবং আছে। তারপর সচিবালয়, সেনাবাহিনী, কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গাতেই তারা এজেন্ট, প্রক্সি এবং পেইড এজেন্ট, এগুলো তারা খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে এই রিক্রুটমেন্টে তারা চলে আসছে। তো যতটুকু আমি চিনি এবং জানি, কোথাও তাদের কেউ এই মুহূর্তে স্বস্তির মধ্যে নেই। একেবারে সাম্প্রতিক সময় তাদের যে বন্ধুত্ব, তাদের যে অ্যালাইনমেন্ট, সেটি তারা তৈরি করেছে এনসিপির সঙ্গে। এনসিপিকে তারা মূলত চেয়েছিল যে সরকার এনসিপি, মানে এনসিপি সরকার গঠন করুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান বিরোধী দল জামাত থাকুক, আর বিএনপি থাকুক তৃতীয় বৃহত্তম দল। এবং এরকম একটা ম্যাটিকুলাস ডিজাইন তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। তাদের দ্বিতীয় অপশন ছিল জামাত ক্ষমতায় থাকবে, এনসিপি বা বিএনপি যে কেউ দ্বিতীয় বৃহত্তম দল হবে। তাদের একেবারে তৃতীয় এবং সর্বশেষ যে প্রচেষ্টা, সেটা ছিল যে কোনো মূল্যে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে যায়, বিশেষ করে আমেরিকা। কেন জড়ায়, কিভাবে জড়ায়, এই বিষয়গুলো বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। মূলত বাংলাদেশে যে উগ্রবাদের রমরমা ভাব, যে সমস্যাটা মিশরে হয়েছিল মুরসির জন্য, অর্থাৎ দীর্ঘদিন পর মুরসি যেভাবে ক্ষমতা এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মুরসির যারা লোকজন, মুসলিম ব্রাদারহুড, তারা চাইল সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়ার জন্য, মিশরের সেনাবাহিনী। এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশের সেনাবাহিনী যতটা না জনপ্রিয়, তার চেয়ে 100 গুণ কিন্তু মিশরের সেনাবাহিনী ভীষণ রকম জনপ্রিয়। সেখানে যারা শীর্ষ পর্যায়ে ক্ষমতা এসেছে তাদের কথা আলাদা। আমি মিশরে বেশ কয়েকবার গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এবং পাকিস্তানের সেনাবাহিনী খুব শক্তিশালী কিন্তু জনপ্রিয় নয়। আবার এখন ধরুন মিশরের সেনাপ্রধান সিসি বা হোসনি মোবারক, তাদের সম্পর্কে এই পলিটিক্যাল পোস্টগুলো যেগুলো টপে যায়, তারা সাধারণত অনেকে বিতর্কিত হন, অজনপ্রিয় হয়ে পড়েন। কিন্তু অ্যাজ এ মানে মিলিটারি সেনাবাহিনী, সেই যেদিন থেকে সেনাবাহিনী চলছে, সেই দিন থেকে তারা ভীষণ রকম জনগণ সেনাবাহিনীকে পছন্দ করে। বিশেষ করে অটোমান জমানাতে সেই যখন মোহাম্মদ আলী নামক একজন তাদের গভর্নর ছিলেন, মোহাম্মদ আলী পাশা, এটা পড়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো মোহাম্মদ আলী পাশা তাদের দেশে সে অটোমানদের, যাকে বলা হয়, গভর্নর ছিলেন। কিন্তু গভর্নর থাকার পরও তিনি সেনাবাহিনীকে একটা জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। ফলে কি হলো, সেই অটোমান সম্রাটরা বুঝতেন যে এই গভর্নর কিন্তু সেনাবাহিনীটাকে এতটা শক্তিশালী সে করে ফেলেছিল, মোহাম্মদ আলী পাশা, যে সে সেনাবাহিনীকে বাদ দিয়ে মোহাম্মদ আলী পাশাকে পদচ্যুত করা, নতুন গভর্নর নিয়োগ করা অটোমানদের মানে অসম্ভব একটা ব্যাপার ছিল।
তখন এই মোহাম্মদ আলী পাশা তার ছেলে, এটা বংশ পরম্পরায় এই গভর্নর পদটি তারা অধিকার করে, পিছনে সেনাবাহিনী ব্যাগ দিয়ে থাকে। ওই যে সেনাবাহিনীর ওই মোহাম্মদ আলী পাশার জমানাতেই কিন্তু এই সুয়েজ খাল খনন করার জন্য ফ্রান্সের কোম্পানির সাথে চুক্তি হয়। পরবর্তীতে এই কোম্পানির সঙ্গে আবার ইংল্যান্ড যুক্ত হয়ে যায়। এরপরে যখন এই সুয়েজ খাল নিয়ে সেই গামাল আব্দেল নাসেরের সময় যুদ্ধ হয়, এবং গামাল আব্দেল নাসেরের নেতৃত্বে পুরো 50-এর দশক এবং 60-এর দশকে পুরো সেনাবাহিনী কেবলমাত্র মিশন নয়, এই সেনাবাহিনী পুরো লেভান্টে, পুরো সিরিয়াতে, আরবে এতটা জনপ্রিয় হয়ে পড়ে যে প্রতিটি দেশের জনগণ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তারা মিশরের অধীন, মিশরের নাগরিক হওয়ার জন্য পাগল হয়ে পড়ে। এবং আশ্চর্য ব্যাপার, সিরিয়া তার স্বাধীনতা বিসর্জন দিয়ে এই গামাল আব্দেল নাসেরের নেতৃত্বে তারা একটা কনফেডারেশনে চলে আসে। তো সেই সেনাবাহিনী মোর দ্যান 100 ইয়ার্স তারা এরকম একটা জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে তুলেছে। সেই সেনাবাহিনীটাকে ডিসলভ করার জন্য, ডিসব্যান্ড করার জন্য যখন মুরসি এবং তার লোকজন, মুরসি নিজে না তার লোকজন যেভাবে উন্মাদনা তৈরি করলো, তার ফলে কিন্তু মুরসিকে মরতে হলো। সেনাবাহিনীতে কাউন্টার কু হলো। গামাল আব্দেল নাসের ক্ষমতায় আসলেন, সেই যাকে বলা হয় গামাল আব্দেল নাসের ক্ষমতায় আসলেন সৈয়দ কুতুবের, যাকে বলা হয় দয়ায়। সৈয়দ কুতুব ছিল মুসলিম ব্রাদারহুডের প্রধান। কিন্তু ওই যে তাদের সেই তৎপরতা আগের থেকে, যেমন যেটা যে জিনিসটা তাদের মুরসির মধ্যে ছিল, সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার জন্য সৈয়দ কুতুব ঠিক সেম কাজটা করতে গিয়ে তখন গামাল আব্দেল নাসের এবং সেনাবাহিনী সে সৈয়দ কুতুবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেয়। ঠিক সৈয়দ কুতুবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আরো প্রবলভাবে ঠিক সেম ঘটনাটা ঘটেছে হলো মুরসির ক্ষেত্রে। এবং তার মাধ্যমে এই যে আরব বসন্ত জলাঞ্জলি হলো, সিসি আবার নতুন করে ক্ষমতায় এলো। বাংলাদেশের ঠিক একই অবস্থা। বাংলাদেশে এই যে দেখেন, জুলাই আগস্ট বিপ্লব হলো একটা বিরাট শক্তি, তারা পুলিশকে টানাবে, পুলিশকে মারবে এবং সেনাবাহিনী আক্রমণ করবে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, সেনাপ্রধানকে বাপমাত্র গালাগালি করবে, থাপ্পড়ে গালের পট্টি খুলে ফেলবে, দাঁত খুলে ফেলবে ইত্যাদি নানা রকম কথাবার্তা বলার ফলে কি হলো, বাংলাদেশের যে দক্ষিণপন্থী রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, বিরক্তি ছড়িয়ে পড়লো। আমি এই পর্যন্ত আগালাম, এরপরে আর আগালাম না। তো এই যে সেনাবাহিনীর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে, মিলিটারি চ্যানেলে, দুটো চ্যানেলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, ভারতের সম্পর্ক আছে, আমেরিকার সম্পর্ক আছে। তো সেই আমেরিকার যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি এই সময়টাতে এমন একটা পর্যায়ে চলে আসে যারা একটা সময় এই দক্ষিণপন্থী রাজনীতিবিদদেরকে সামনে নিয়ে এসেছিল, অনেকটা লিবারেল হয়েছিল, তারা হঠাৎ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনার পর। তারপরে সবকিছু নাটকীয়ভাবে ঘটতে থাকে। নির্বাচন, সরকারের যে ক্ষমতায় তারেক রহমানের অভিষেক, ইউনূসের বিদায় ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং জামাত যেখানে আছে, সেখানে তাদেরকে প্রচুর মূলা দেখানো হয়েছিল, কলা দেখানো হয়েছিল, প্রবোধ দেওয়া হয়েছিল পলিটিক্যালি। তো পলিটিক্যালি তাদেরকে দেওয়ার ফলে তারা মনে করেছিল, আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতা আসলাম না বা আমরা ক্ষমতা চলে আসবো। তাদেরকে নির্বাচনে আনা হয়েছিল। আজকের যে অবস্থা তৈরি হয়েছিল, এটা যদি তারা আগে বুঝতে পারতো, তাহলে হয়তো নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না।
বা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো, এবং ওই সময়টাতে তারা যদি এই দুটো কাজের একটা কাজ করত, নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো এবং নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে তারেক রহমান সাহেবের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না, ইলেকশন করা সম্ভব ছিল না। কিন্তু সামহাউ ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটি ইউনূস সাহেবের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, ইউর মাধ্যমে হোক, তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস এর ব্যাপারে তাদেরকে বলা হয়েছে, হোয়াট এভার মেবি ইন ডিটেলস আমরা ওইভাবে তো বলা যাবে না, যে জিনিসটা হলো যে আন্দাজ করা যায় যেটি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে যাতে মানে আমরা আন্দাজ করতে পারি বাইরে থেকে, যে তাদেরকে বলা হয়েছে নির্বাচন হবে, বিএনপি জ্যেষ্ঠাটা রাম ধরা খাবে, ডাজ নট ম্যাটার, তোমরাই ক্ষমতায় আসবে, ইট মে বি প্রথম। দ্বিতীয়ত তোমরা দ্বিতীয় হবে, কিন্তু সরকারের একটা অংশ হবে, এবং তোমাদের যে সকল এস্টাবলিশমেন্ট আছে গত 2 বছরে তোমরা যা কিছু করেছো এই সব কিছু অক্ষত থাকবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম 1 2 3 4 5। কিন্তু দেখা গেল নির্বাচনের ফল যেদিন ঘোষিত হলো সেই দিন থেকে যে জামাতের বিপর্যয়, সেই বিপর্যয় জ্যামিতিক হারে বেড়েই চলেছে, এবং উপরে মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে জামাতের মানে শরীরে মলম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জামাতকে পলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেমন যেন মানে সেই এক ভদ্রকে একটা জিকির আছে না, ডিজে জিকির, যে মহব্বতের দিয়ে খালি সকাল বিকাল সামনে পিছনে টানাটানি করো, তো ওইরকম জামাতের সভাপতিও সংসদে বারবার বলেছেন যে আমাদেরকে সময় পেলে আপনারা কুচি কুচি করে কাটবেন, কুচি কুচি করবেন, আবার একটু পরে আপনি মহব্বতের বাণী ছড়াবেন, এটা হয় না। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাম্প্রতিক সময় দেখা হয়, কথা হয়, প্রধানমন্ত্রী নিজে তার দপ্তরে জামাতের সভাপতিকে ডাকছেন, কিন্তু প্রতিটি নির্বাচনী এলাকাতে যেখানে যেখানে জামাত প্রার্থী দিয়েছিল সেখানে, এবং যেখানে যেখানে জামাত বিজয় হয়েছে সেখানে সব জায়গাতে জামাতের উপর স্থানীয় বিএনপির নেতাকর্মী তো আছে, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন যেভাবে উৎপত্তি আছে, ফলে বাংলাদেশের 3টি সংসদীয় আসন, 500টির উপরে বেশি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন ধীরে 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 জামাতের জন্য গহীন অরণ্যে পরিণত হচ্ছে, জামাতের জন্য এটি ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হচ্ছে। জামাত বুঝছে যে তারা একটা ট্রায়াঙ্গেল, সেই বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে গেছে, এবং এই প্রবলেমটা এখন যে অবস্থাতে আছে আপনি দেখবেন আগস্ট সেপ্টেম্বরে গিয়ে এটি আরো মারাত্মক আকার ধারণ করবে, এবং সেক্ষেত্রে জামাত প্রতিটি পক্ষের কাছেই তারা অগ্রহণীয় হয়ে পড়বে, অবিশ্বস্ত হয়ে পড়বে, এবং প্রায় সকল মানুষের আক্রমণ, তুচ্ছ-তাচ্ছিল্য এবং ঘৃণার কারণ হয়ে দাঁড়াবে। তো জামাত এই জিনিসগুলো যে হবে জামাতের জন্য, জামাত মনে করছে যে এই জন্য তাদের কোনো দোষ নেই, সব দোষ বিএনপির, সব দোষ তারেক রহমান সাহেবের, সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো কাজেই তারা একটা নতুন করে স্বপ্ন দেখছে, নতুন একটা আন্দোলন, নতুন একটা গণ অভ্যুত্থান, নতুন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার কাছাকাছি থাকা, অথবা ক্ষমতার অংশীদার হওয়া, এই 3টির বিকল্পের বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারছে না। কিন্তু এখন যেভাবে তাদের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা সব মিলিয়ে যেগুলোকে মানে ক্রমশ নিম্নগামী হচ্ছে, ডেটোরিয়েট, কেবলমাত্র এগুলোর অবদমিত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এভাবে যদি অব্যাহত থাকে তাহলে জামাতের অস্তিত্ব নিয়ে একটা সময় টান পড়বে। এই কারণে আপনি লক্ষ্য করবেন যে জামাতের কথাবার্তায় ধারাবাহিকতা নেই, তাদের মধ্যে অস্থিরতা আছে, তাদের মন খারাপ, এবং তাদের ABCDEFGH এই যে প্রক্সি টিমগুলো রয়েছে, প্রত্যেকটা টিম
রাত দিন পরিশ্রম করছে সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য, তারেক রহমান সাহেবকে পচিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাথে তারা মানে একদিকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা দৃঢ়তা দেখাচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে যে কি হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না। ভালো থাকুক প্রিয় দেশ, ভালো থাকুক স্বদেশ, ভালো থাকুন এদেশের সকল মানুষ, মেহনতি মানুষ, এই দোয়া করছি। আর আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।